ইকবাল হোসেন আপনাকে যুক্ত করা হয়েছে। ইকবাল হোসেন বলেন আপনি। ইকবাল হোসেন আনমিউট করে বলেন। জি। বলেন। হ্যাঁ, আমার আনমিউট আছে তো নাকি? শোনা হ্যাঁ, যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা হ্যাঁ, যাচ্ছে। আসিফ হ্যাঁ। ভাই আমাকে যুক্ত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আমার আপনার কাছে একটা জিজ্ঞাসা আছে। জিজ্ঞাসা আছে সৃষ্টি তত্ত্বটা নিয়ে। যেমন আপনার একটা আলোচনায় আমি শুনেছি যে একটা অগ্নিয় বাষ্পপিণ্ড সূর্যের চারিপাশে ঘুরতে একটা সময় সেটা বিস্ফোরিত হয়ে যায়। বিস্ফোরিত হয়ে বিভিন্ন গ্রহ উপগ্রহে উপনীত হয়। কিন্তু আমার যেটা আস্তে, জিজ্ঞাসা সেটা হচ্ছে হলো একটু আস্তে, এই একটু এই আস্তে। যে আগ্নেয় একটু ভাই, বাষ্পপিণ্ড ভাই জি, একটু আস্তে, একটু আস্তে। ১ম কথা হচ্ছে সৃষ্টি তত্ত্ব তো এটাকে বলে না। এটা হচ্ছে মানে আ সৃষ্টিতত্ত্ব আমি বলেছি কিনা আমি তো আ আমি তো এরকম বলার কথা না। হ্যাঁ? ভাই আপনি একটু আপনার মাইক্রোফোনটা আম আম মুখের থেকে একটু দূরে সরান কারণ নিঃশ্বাসের শব্দটা শোনা যাচ্ছে। একদম ভস, ভস শব্দ হচ্ছে। হ্যাঁ, এবার ঠিক আছে। ১ম কথা হচ্ছে সৃষ্টিতত্ত্ব, সৃষ্টি আচ্ছা। শব্দের ডেফিনিশনটাই এখন পর্যন্ত আমরা নির্ধারণ করতে পারি নাই ঠিকভাবে। সেটার সাথে আবার তত্ত্ব যুক্ত হলে তত্ত্ব জিনিসটা হচ্ছে বিজ্ঞানের জগতে তত্ত্ব হচ্ছে একটা তত্ত্ব ইংরেজিতে বলা হচ্ছে থিওরি। আ বিজ্ঞানের জগতে এটা হচ্ছে মানে হচ্ছে এটা একটা প্রতিষ্ঠিত সত্য। হুম? কিন্তু আমি আপনাকে বলেছি যে ঘুরতে, ঘুরতে বিস্ফোরিত হয়ে এইরকম কথা আমি কবে বলেছি আমি আসলে বুঝতে পারছি না। আপনি একটু আমাকে একটু মনে করায় দেন যে আমি আসলে কি বলেছি, এক্সাক্টলি কি বলেছি সেটা একটু ভালো করে বলেন। আপ আপনার একটা পৃথিবীটা কিভাবে সৃষ্টি হয়েছে তার একটা ব্যাখ্যায় আমি এটা দেখেছি আপনার ভিডিওতে। আমি অবশ্য ভিডিওটা কি ভিডিও এটা আমার অবশ্য মনে নেই। কারণ আপনার অনেকগুলো লাইভ আমি দেখেছি। তো সেখানে জাস্ট আপনার বিবরণটা এভাবে দেয়া ছিল যে একটা আগ্নেয় বাষ্পপিণ্ড যেটা আমাদের সূর্যের চারিপাশে ঘুরতে, ঘুরতে একটা সময় সেটা বিস্ফোরিত হয়ে এবং বিভিন্ন গ্রহে উপগ্রহে এটা উপনীত হয়েছে। তো আমার যেটা জিজ্ঞাসা আচ্ছা পৃথিবীটা এরকম সৃষ্টি সম্পর্কে আপনার ভাই কাছ থেকে একটা ধারণা আমি নিতে চাচ্ছি। জি। ভাই এরকম কথা তো আমি বলেছি বলে আমার মনে পড়ছে না যে একটা জিনিস ঘুরতে, ঘুরতে তারপরে বিস্ফোরিত হয়ে তারপরে ইয়া হয়েছে। এরকম কথা তো বলার কথা না আমার। কিন্তু আপনি কোথায় শুনেছেন? আমার কাছ থেকে শুনেছেন এটা আমি আসলে বুঝতে পারতেছি না যে আমার আমার আমি কিভাবে এই জিনিস বললাম। প্রথমত কথা হচ্ছে যে পৃথিবী নামক গ্রহটা একটা সময় একটা খুবই গরম ছিল, খুবই জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো ছিল। সেটা ঘুরতে, ঘুরতে একটা সময় ঠান্ডা হয়েছে। ঠান্ডা হওয়ার পর এখনকার বর্তমানের যে জি। পৃথিবী, সেই পৃথিবীটাতে তে আমরা এসেছি। এটার ভেতরের মানে পৃথিবীর ভেতরের জিনিসগুলো এখন পর্যন্ত সেরকম উত্তপ্ত আছে। বাইরের দিকটা ঠান্ডা হয়েছে ঠিকই, কিন্তু ভেতরের দিকটা এখনো উত্তপ্ত আছে। যেগুলা আমরা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় আমরা যখন ভেতর থেকে লাভাগুলা যখন বের হয়, তখন আমরা টের পাই যে আগে পৃথিবী এইরকমই ছিল। একটা সময় ছিল যখন পৃথিবীর অবস্থা এরকম ছিল। আর ২ নম্বর কথা হচ্ছে যে আমরা তো এখন বললাম তো আপনাকে যে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা নিয়েই তো আমরা এখনো আ কোন কিছু সৃষ্টি হইছে এরকম কিছুই আমি আমি তো এরকম কোন প্রমাণ দেখি নাই কোথাও যে কোন কিছু সৃষ্টি হইছে। তাহলে সৃষ্টি তত্ত্ব বা সৃষ্টি হওয়া এই জিনিসগুলা এই শব্দগুলো আমরা আমাদের আলোচনাতে যতটা সম্ভব ব্যবহার না করার চেষ্টা করি। কারণ মহাবিশ্ব বা পৃথিবী সৃষ্টি হয়নি। মহাবিশ্ব বা পৃথিবী উদ্ভব হয়েছে। সৃষ্টি কথাটাই তো ব্যবহার করা এখানে ঠিক না। আর আরেকটা জিনিস তাহলে হচ্ছে গিয়ে আপনি তাহলে কি উদ্ভবটা কিভাবে হয়েছে? পৃথিবী নামক গ্রহটার কথা বলছেন নাকি মহাবিশ্বের কথা বলছেন? আম আমি মহাবিশ্বের কথাই বলছি। মহাবিশ্বটার মহাবিশ্ব উৎপত্তিটা কিভাবে? কিভাবে এটা উদ্ভব হয়েছে? আচ্ছা তাহলে এটা তো ডিফারেন্ট জিনিস। জি। পৃথিবীর উদ্ভব এক জিনিস আর মহাবিশ্বের উদ্ভব আরেক জিনিস। প্রায় ১৪.৫ বিলিয়ন বছর আগে আ যখন বৃহৎ সম্প্রসারণ এটাকে বলে হচ্ছে বিজ্ঞানের ভাষায় এটাকে বলে বৃহৎ সম্প্রসারণ তত্ত্ব। আ ইংরেজিতে একটা চালু ওয়ার্ড আছে বিগ ব্যাং থিওরি। এটা হচ্ছে এখনকার সময় সবচাইতে প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তত্ত্ব। এই তত্ত্ব অনুসারে এই তত্ত্ব মানে হচ্ছে বিজ্ঞানীরা গবেষণা করে ক্যালকুলেশন করে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে একটা ব্যাখ্যা দেন যে কিভাবে হয়েছে, কোন একটা ঘটনা কিভাবে ঘটেছে এবং সেই ব্যাখ্যাটা অনেকবার টেস্ট করা হয়। অনেকভাবে টেস্ট করে দেখা হয় যে ব্যাখ্যাটা ঠিক আছে কিনা। যদি ব্যাখ্যাটা সবকিছু পরীক্ষাতে উত্তীর্ণ হয়, সমস্ত পরীক্ষাতে উত্তীর্ণ হয়, তখন সেটাকে একটা থিওরি বলে। সেটা হচ্ছে একটা বৈজ্ঞানিক থিওরিতে পরিণত হয়। বিগ ব্যাং থিওরি এই জিনিসটা সমস্ত পরীক্ষা-নিরীক্ষাতে উত্তীর্ণ হইছে এবং আমরা এখন এইটার সপক্ষে খুবই ভালো প্রমাণ পেয়েছি। এই কারণে বিগ ব্যাং থিওরিটা হচ্ছে বর্তমান সময়ে সবচাইতে গ্রহণযোগ্য তত্ত্ব। এটা একটা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্য হিসেবে আমরা গ্রহণ করি। কারণ এটার সপক্ষে প্রচুর পরিমাণে প্রমাণ পাওয়া গেছে। এই তত্ত্বটা অনুসারে মহাবিশ্ব একটা সময় একটা ঘনীভূত মানে মহাবিশ্বের সমস্ত পদার্থ, যত পদার্থ আছে, যত গ্রহ নক্ষত্র আছে সেগুলা সমস্ত কিছু ঘনীভূত ছিল। মানে একটা পরম বিন্দু ছিল যে পরম বিন্দুটা অসীম ঘনত্বের ছিল। সেই অসীম ঘনত্বের বিন্দুটা একটা সময় বিস্ফোরিত হয়। বিস্ফোরিত না বলে বলা ভালো যে সম্প্রসারিত হওয়া শুরু করে এবং এই মহাবিশ্বের উৎপত্তি এরপর থেকে হয়েছে। এবং আমরা বর্তমান যে মহাবিশ্বে আছি সেই মহাবিশ্বের যে স্থান এবং সময়
এই স্থান এবং সময় এই ২ টার উৎপত্তি সেই বিন্দু থেকে, সেই পয়েন্ট থেকে। এইটাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলি বিগ ব্যাং থিওরি বা বৃহৎ সম্প্রসারণ তত্ত্ব। এইটা একটা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তত্ত্ব। তাহলে ভাইয়া ওই যে এইটা সম্পর্কে আপনি যে বিন্দুটার কথা বলছেন, ওই হ্যাঁ, বিন্দুটা কোথা থেকে আসলো? সেই বিন্দুটা এসছে জি, সেই আপনি যে বিন্দুটা কোথা থেকে এসছে সেটা নিয়ে কয়েক ধরনের মতবাদ আছে বা কয়েক ধরনের ব্যাখ্যা আছে। একটা সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যাটা হচ্ছে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন এর মাধ্যমে ওইখান থেকে আমরা আ পদার্থ পেয়েছি। মানে আমাদের মানে ইউনিভার্সের যে পদার্থগুলা, সেই পদার্থগুলো আসছে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন এর মাধ্যমে। এখন আপনি কি এই জিনিসগুলা সম্পর্কে কোন বই পড়েছেন ভাই? কারণ এই জিনিসগুলা এত জটিল যে একটা বিষয় নিয়ে আলোচনা করতে গেলে এটা হচ্ছে একটা অনার্সের কোর্সের মতো। অনার্স কোর্সে ৪ বছর বইসে এটা পড়ালেখা করতে হয়। আর আপনি যদি একটা লাইভে বসে এটা পুরা জিনিসটা বুঝতে যান, তাহলে এটা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। এটা বুঝা মানে এক মানে লাইভে এটা আপনাকে বোঝানো আসলে অসম্ভব একটা ব্যাপার। এই কারণে আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি কি এই বিষয়ে কোন বই পড়েছেন বা কোন বৈজ্ঞানিক তত্ত্ব পড়েছেন বা কোন আলোচনা শুনেছেন YouTube এ বা মানে বিজ্ঞানীদের আলোচনা শুনেছেন এগুলা? না, এটা হ্যাঁ, হ্যাঁ, এটা আলোচনা শুনেছি। আ এটা আলোচনা শুনেছি। কিন্তু এটা নিয়ে আমি বড় কোনো বই-টই এগুলো আমি পড়ি নাই। কিন্তু আমার একটা জিজ্ঞাসা এটাই যে সৃষ্টিটা কিভাবে হলো? শুরুটা কিভাবে হলো? আবারও যেমন সৃষ্টি আপনি যেখান থেকে ঘুরায় বলবেন, ফিরায় যেমন একটা ঘুরায় বিন্দুর ফিরায় কথা ভাই বললেন, আমার ভাইরে কৌতূহল ওটাই, ওই বিন্দুটা আমার কিভাবে আসলো? ঘুরায় ফিরায় তো আপনি আবার সেই সৃষ্টিতে চলে যাচ্ছেন। আপনাকে যত আমি টাইনা আনি যে আচ্ছা, এটা সৃষ্টি হয়। সৃষ্টি বলছেন না। আমি মহাবিশ্বের উদ্ভবের কথাই বলছি। আমি সৃষ্টি শব্দটা আমি সেটা আপনাকে উত্তর দিয়েছি জি, যে আমি কোয়ান্টাম উদ্ভবের কথাই ফ্লাকচুয়েশন বলছি। এই বিন্দুটার মহাবিশ্বের মহাবিশ্বের যে মানে মোট পদার্থ সেই পদার্থ এসছে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন এর মাধ্যমে। এটা হচ্ছে কোয়ান্টাম লেভেলে কোয়ান্টাম জিনিসটা কি আপনি বোঝেন ভাই? না, না, এটা একটু বলেন তো? আচ্ছা। কোয়ান্টাম মানে আমাদের যে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান, সেই পদার্থবিজ্ঞান হচ্ছে আমাদের যে আমরা চারপাশে যা কিছু দেখি, যা কিছু জগৎ, আ পদার্থ এই সমস্ত কিছু হচ্ছে আমাদের ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত। হুম? এই মানে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত যেমন ধরেন নিউটন আবিষ্কার করেছে একটা ফল কেন গাছে আপেল আপেল কেন গাছ থেকে নিচের দিকে মাটির দিকে পড়ে, তাই না? এটা তো আপনি শুনেছেন। এই গল্পটা তো শুনেছেন যে নিউটন এটা আবিষ্কার জি, করেছে। জি, এটা শুনেছি। জি। মাধ্যাকর্ষণ শক্তি। এই যে এই ধরনের যত যাবতীয় পদার্থবিজ্ঞানের যাবতীয় সূত্র আছে, সেই সূত্রগুলো আমাদের ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অংশ। আমরা এই সূত্রগুলা এই আমাদের লোকাল ইউনিভার্সে এই জিনিসগুলো এপ্লাই হয়, অ্যাপ্লিকেবল, হ্যাঁ? কিন্তু আমরা দেখলাম যে পদার্থের ভেতরে যে অণুপরমাণু আছে, সেই অণুপরমাণুর ভিতরেও অতি ক্ষুদ্র জগৎ আছে। সেইখানে ইলেকট্রন, প্রোটনের ভিতরে থেকেও আরো ক্ষুদ্র জিনিস আছে, যেখানে যেই জগতে আমাদের পদার্থবিজ্ঞানের সূত্রগুলা কাজে লাগে না। সেইখানে সম্পূর্ণ ভিন্ন সূত্র কা শূন্য ভিন্ন কিছু দিয়ে আমাদের জিনিসগুলাকে ব্যাখ্যা করতে হয়। সেই পদার্থবিজ্ঞানের সেই ধারাটাকে বলা হয় কোয়ান্টাম পদার্থবিজ্ঞান। ঠিক আছে? এইজন্য পদার্থবিজ্ঞান এখন ২ ভাগে জি। বিভক্ত। একটা হচ্ছে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান, একটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স। ঠিক আছে? কোয়ান্টাম জগতে আবার একটা সম্পূর্ণ জিনিস, সম্পূর্ণ সূত্র মানে আমাদের পদার্থবিজ্ঞানের কোন সূত্র সেখানে কাজে লাগবে না বা কোন সূত্র সেখানে অ্যাপ্লিকেবল না। কোয়ান্টাম জগতে যে জিনিসটা দেখা গেছে সেটা হচ্ছে যে মানে সেইখানে শূন্য অবস্থায় কোন কিছু থাকতে পারে না। সেই শূন্য অবস্থা থেকে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ধরনের কণিকার উদ্ভব ঘটে। হুম? এবং স্বতঃস্ফূর্তভাবে সেই কণিকাগুলো আবার মানে নিঃশেষ হয়ে যায়। আমাদের মানে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান অনুসারে আমাদের যে জগৎ, আমাদের যে মহাবিশ্ব, এই মহাবিশ্বে কোনো কিছু এমনে, এমনে হয় না। হ্যাঁ? সমস্ত কিছুর পেছনে একটা কারণ লাগে। আমরা একটা যেমন ধরেন আপনার মাথা চুলকাইতেছে, মাথা চুলকানোর একটা কারণ থাকবে বা আপনার পেট ব্যথা করতেছে, পেট ব্যথার একটা কারণ লাগবে। এই কারণগুলা আমাদের মানে আমাদের যে লোকাল ইউনিভার্স, আমাদের যে বস্তু জগৎ, সেই জগতে অ্যাপ্লিকেবল। যে আপনারা এইটার পেছনে একটা কারণ লাগে। কিন্তু কোয়ান্টাম জগতে দেখা যায় কোন কারণ ছাড়াই কিছু কণিকার স্বতঃস্ফূর্তভাবে উদ্ভব ঘটে এবং স্বতঃস্ফূর্তভাবে সেই কণিকাগুলা মিলায় যায়। এই গবেষণাগুলো যখন হয়েছে তখন দেখা গেছে যে কোয়ান্টাম লেভেলে পুরা সূত্রই ভিন্ন। মানে ওদের জিনিস ওইখানে ঘটনাটাই ঘটে একদম উল্টাপাল্টা। যেটার কোনো সঠিক কিভাবে ঘটে সেই জিনিসটা এখন পর্যন্ত এই জিনিসটা আসলে কোনো ব্যাখ্যা হয়ই না। এটার কোনো ব্যাখ্যাই হয় না। ঠিক আছে? এখন যে কণিকাগুলোর উদ্ভব ঘটে এবং কণিকাগুলা মিলায় যায়, সেই কণিকাগুলার উদ্ভব ঘটা এবং নিঃশেষ হয়ে যাওয়ার মাঝখানে কিছু অতি সামান্য পরিমাণ পদার্থ অবশিষ্ট রয়ে যায়। সেই অবশিষ্ট পদার্থগুলা এত দ্রুত ঘটে যে মানে এত বিপুল পরিমাণে পদার্থের উৎপত্তি ঘটে এবং মিলায় যায়। এইটার মাঝখানে প্রত্যেকটা
সময়ে যে বাড়তি পদার্থগুলো টুকু থেকে যায়, সেই বাড়তি পদার্থটুকু দিয়ে বা বাড়তি কণিকাটুকু দিয়ে আমাদের এই মহাবিশ্বের উদ্ভব। মহাবিশ্ব গঠিত হয়েছে। এইটা হচ্ছে বর্তমান সময়, কিন্তু এই যে এই জিনিসগুলো আমি আপনাকে বলছি, এই জিনিসগুলা বোঝাটা এত মানে লাইভে বইসে আপনি যে একদিন একজনের সাথে বা টঙের দোকানে বইসে একজনের সাথে আলাপ করতে, করতে বুঝে যাবেন। এই জিনিসগুলো এইভাবে বোঝার মতো কোনো বিষয় না। এগুলো হচ্ছে আ প্র মানে আপনি যদি ইউনিভার্সিটিতে যান, ইউনিভার্সিটিতে গিয়ে ৩-৪ বছর এটা নিয়ে পড়ালেখা করেন, তখন আপনি এই জিনিসগুলা মোটামুটি আয়ত্ত করতে পারবেন। কিন্তু আ লাইভে তো এগুলা আসলে লাইভে আলোচনার বিষয়বস্তু হইতে পারে না। আপনাকে আমি একটা জেনারেল আইডিয়া দিলাম। আপনি এই বিষয়ে এখন YouTube এ ঢোকেন। দেখবেন অনেকগুলা মানে বিজ্ঞানীদের অনেকগুলা মানে যারা প্রতিষ্ঠিত বিজ্ঞানী তাদের অনেকগুলা চ্যানেল আছে। সেই চ্যানেল গুলাতে তারা এই জিনিসগুলাকে নানাভাবে ব্যাখ্যা মানে যেন আমাদের মতো সাধারণ মানুষ যেন বোঝে, সাধারণ মানুষের বোধগম্য করে কিছু ব্যাখ্যা তারা দেয়। যদিও বিষয়গুলো অনেক জটিল, বিষয়গুলোর সাথে অনেক ক্যালকুলেশন আছে, অনেক ম্যাথমেটিক্স জড়িত আছে। এই কিন্তু তারা মাঝে, মাঝে সহজ সাধারণ মানুষের উপযোগী করে কিছু ভিডিও তৈরি করে। আপনি সেই ভিডিওগুলা দেখতে পারেন। কিন্তু আপনাকে আগেই বলে দিচ্ছি যে এই জিনিসগুলো অত্যন্ত জটিল বোঝা। কিন্তু পদার্থবিজ্ঞানী যারা আছেন তারা এই জিনিসগুলার খুবই চমৎকার ব্যাখ্যা দিতে পারছেন এবং ক্যালকুলেশন করে দেখাচ্ছেন যে তাদের দেয়া যে ব্যাখ্যাগুলা সেই ব্যাখ্যাগুলা কেন সঠিক। হ্যাঁ, এবার বলেন ইকবাল ভাই। জি ভাই, বুঝতে পারছি। আমার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছিল যারা অমুসলিম রয়েছে তারা কি মুসলিমদের সালাম দিতে পারবে কিনা? তো এরকমের কোনো আমি একটা জি, এটা কি অমুসলিমরা তো দিতে পারবে কিনা? অমুসলিমরা অমুসলিমরা মুসলিমদের সালাম অমুসলিমরা তো দিতেই পারবে। অমুসলিমদের তো আ দিতে তো কোনো সমস্যা নাই। অমুসলিমদের অমুসলিমরা দিতে পারবে কিনা সেটা তো অমুসলিমরাদের বিধানে এটা থাকতেই পারে যে এটা, তাই না? না, ইসলামী দৃষ্টি থেকে কি এরকমের দেওয়া নিষেধ আছে কিনা? মুসলমান আমি যেটা মুসলমান জানতে চাচ্ছি যে মুসলমানরা অমুসলিম মুসলমানরা অমুসলিমদেরকে দিতে পারবেন কিনা এটা জানতে চাচ্ছেন কিনা সেটা বলেন। জি, জি, মুসলমানরা অমুসলিমদেরকে জি, দিতে জি। পারবে কিনা এটা নিয়ে অমুসলিমদের সালাম দিতে পারবে কিনা? জি। বা অমুসলিমরা যদি মুসলিমদের সালামও দেয়, তার সে অ্যান্সারটা দিতে পারবে কিনা? আ অমুসলিমরা অমুসলিমরা যদি মুসলিমদেরকে সালাম দেয় এই বিষয়ে ইসলামে সালাম দেয়। তাহলে এই জিনিস তাহলে কি সে তার হ্যাঁ, হ্যাঁ। সে হ্যাঁ, দিতে পারবে কিনা? তার প্রত্যুত্তর দিতে পারবে কিনা? দিচ্ছি আবার উত্তর দিচ্ছি। একইভাবে যারা মুসলিম, তারা মুসলমানদের সালাম দিতে পারবে কিনা? এটা আমি একটু জানতে চাচ্ছি, কোন রেফারেন্স আছে কিনা? আচ্ছা আমি আপনাকে একটা মানে আমি আ একটা টিভির একটা উপস্থাপক, হ্যাঁ, আমি আপনাকে আমি সেই একজন টিভির উপস্থাপক এরকমের ভাই, আপনি বোধহয় আমার কথা অনেকক্ষণ পরে শুনতে পাচ্ছেন। এই কারণে একটু হচ্ছে। আমি আপনাকে সেই টিভির উপস্থাপনার যে বিষয়টা সেটা আমি Facebook এ করেছিলাম। আমি আপনাকে সেটাই দেখাচ্ছি। অমুসলিমদের সম্পর্কে ইসলামে যে জিনিসটা বলা আছে, অমুসলিমদের সম্পর্কে শান্তি কামনা করা এটা মুসলমানদের জন্য উচিত না। অমুসলিমদেরকে কোন ধরনের সাহায্য সহযোগিতা করা সেগুলো উচিত না। অমুসলিমদের সাথে কোন ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা সেগুলো উচিত না। এগুলা কিছুই করা উচিত না। ইসলামের কনসেপ্ট এটা। কিন্তু আপনাকে যদি কোন অমুসলিম ইসলাম অনুসারে আপনাকে যদি কোন অমুসলিম সালাম দেয় তাহলে আপনি ওয়ালাইকুম এইটুক শুধু বলতে পারবেন। পুরাটা বলতে পারবেন না। হ্যাঁ? মানে তোমার সাথেও সেটা হোক, এইটুক শুধুমাত্র বলতে পারবেন। আমরা সেই ভিডিওটা দেখি। এই ভিডিওটাতে কি বলে শোনেন। হ্যাঁ, আমার মেয়ে হচ্ছে যেখানে টিউশনি পড়তে যায় সে টিচারটা হচ্ছে হিন্দু। তো উনি আমাকে সালাম দেন। কিন্তু আমি ওটার উত্তর দিতে পারি না। মানে আমি যতদূর জানি যে সালাম দেওয়াটা যাবে কিনা হুম, আমি হুম, ঠিক সঠিক জানি না। হুম, তো হুম, হুম। সেক্ষেত্রে কি করতে পারি? হ্যাঁ, এটা আসলে ধন্যবাদ। এটা আসলে আমাদের জন্য একটা সমস্যাই। আসলে হিন্দুরা এখন আমরা দেখি যে বিভিন্ন জায়গায় সোনার দোকান থেকে শুরু করে এই জায়গা ওই জায়গা মিষ্টির দোকান, অনেক জায়গায় হিন্দুরা কাজ করছে এবং তারা আমাদেরকে সবসময় সালাম দেয়। ইনশাআল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, এটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের এক্ষেত্রে আসলে সালামের জবাবটা একটু ডিফারেন্ট। ওয়ালাইকুমের পরে আরেকটি শব্দ আছে, ওটা আমি নিজেও পারি না। তো ওটা হলো আসলে একটু কঠিন। ওটার অর্থটা হলো যে আপনার উপর গজব বর্ষিত হোক। তো যদি এটা আমরা না পারি, মানে ওই সালামের উত্তরটা যদি আমরা না পড়ি, তাহলে আমরা চুপ থাকবো এবং একান্তই যদি জবাব দিতেই হয় বা এসেই যায়, তাহলে ওয়ালাইকুম এটুক পর্যন্ত আপনি উচ্চারণ করতে পারেন। মোটামুটি এরকম ধরনের মত আছে। তারপর আপনি আচ্ছা। ইকবাল ভাই আপনি কি শুনতে পেয়েছেন এই জিনিসটা? জি, জি, শুনতে পেয়েছি। জি, জি, শুনতে পেরেছি। আচ্ছা, আমার কাছে আরো অনেক ভিডিও আছে এবং অনেক বক্তব্য আছে এবং আ এর রেফারেন্স আছে। যেমন ধরেন ইসলামের একটা আকীদা গ্রন্থ আছে। আল ইরশাদ সহিহ আকীদার দিশারি। এই গ্রন্থটার লেখক হচ্ছে আ শাহ মানে ইসলামের বর্তমান সময়ে সবচাইতে বড় স্কলার শায়েখ সালেহ আল ফাউজান। এই বইটা প্রকাশিত হয়েছে মাকতাবুস সুন্নাহ প্রকাশনী ৪৩৩-৪34 পৃষ্ঠাতে যেটা বলা হয়েছে যে ইসলামী আকীদার মৌলিক আ বিষয়গুলো বর্ণনা করার পর একটি আবশ্যিক বিষয়ের প্রতি ইঙ্গিত করছি। তা হলো ইসলামী আকীদার এসব বিষয়কে দ্বীন হিসেবে গ্রহণকারী প্রত্যেক মুসলিমের উপর আবশ্যক হলো তারা উপরোক্ত বিষয়গুলোকে তাদের আকীদা হিসেবে গ্রহণ
করে তাদেরকে বন্ধু বানাবে এবং যারা এগুলোর সাথে শত্রুতা পোষণ করে তাদেরকে শত্রু বানাবে। সেই সাথে মুশরিকদের ঘৃণা করবে এবং তাদের প্রতি শত্রুতা পোষণ করবে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম ও তার সাথীদের দ্বীনের অন্তর্ভুক্ত। আমাদেরকে তাদের অনুসরণ করার আদেশ দেয়া হয়েছে। নিচে বলা হচ্ছে যে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, এটা হারাম। পরে বলা হয়েছে তোমরা তোমাদের শত্রুদের বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ মুমিনদের উপর কাফেরদের বন্ধু বানানো হারাম করেছেন, যদিও তারা তার বংশের সর্বাধিক নিকটবর্তী লোক হয় না কেন। এই বিরাট মূলনীতি সম্পর্কে অনেক মানুষ অজ্ঞ রয়েছে। আমি আরবি ভাষায় প্রচারিত একটি রেডিও অনুষ্ঠানে একজন আলেম ও দায়ীকে খ্রিস্টানদের সম্পর্কে বলতে শুনেছি। তিনিই বলেছেন, খ্রিস্টানরা আমাদের ভাই। এরকম ভয়ঙ্কর কথা খুবই দুঃখজনক। আল্লাহ তাআলা যেমন ইসলামী আকিদা বিশ্বাসের দুশমন কাফেরদেরকে অভিভাবক রূপে গ্রহণ করা হারাম করেছেন, ঠিক তেমনি তিনি মুমিনদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করা ও তাদেরকে বন্ধু বানানো ওয়াজিব করে দিয়েছেন। এইখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে তাদের সাথে শত্রুতা পোষণ করতে হবে, তাদেরকে শত্রু হিসেবে গণ্য করতে হবে অমুসলিমদেরকে। তো অমুসলিমদেরকে যদি আপনি এবং কোরআনেও এই জিনিসটা বারবার বলা হয়েছে যে তারা হচ্ছে নিকৃষ্টতম সৃষ্টি, নিকৃষ্টতম জীব এবং অনেক জায়গাতে তাদেরকে রীতিমতো গালিগালাজ করা হয়েছে। তাদেরকে কিভাবে মারতে হবে, কাটতে হবে, জবাই করতে হবে সেই জিনিসগুলো বিস্তারিত বর্ণনা সূরা তাওবা, সূরা আনফালে আছে। তো এই সমস্ত জায়গা থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে ইসলাম আসলে অত্যন্ত সাম্প্রদায়িক একটা ধর্ম, যে সাম্প্রদায়িক ধর্মটা মানুষকে ঘৃণার শিক্ষা দেয়। হ্যাঁ, ইকবাল ভাই বলেন। জি ভাই, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমার আর কোনো কিছু জিজ্ঞাসা নাই। পরবর্তী যদি কোনো কিছু জিজ্ঞাসা হয় আমি আবার যুক্ত হবো। ঠিক আছে। ঠিক আছে ভাই, তাহলে বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল। পরের জনকে